আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো ফলো করছো। রাজ্য শিক্ষা দপ্তর যেভাবে অভাবনীয় উদ্যোগ নিয়েছে, দীর্ঘদিন যাবৎ এই ক্লাসগুলো চলছে এবং এই অতিমারির মুহূর্তে তোমাদেরকে সাহায্য করার লক্ষ্যেই প্রথমত ছিল রেকর্ডিং ক্লাস। রেকর্ডিং ক্লাসগুলো তোমরা দেখেছো। পরবর্তী সময়ে লাইভ ক্লাস চালু হয়েছে, যেখানে তোমরা সরাসরি শিক্ষকদের সঙ্গে কথোপকথনে জড়িত হতে পারো। পাশাপাশি আবার অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরামর্শ নেওয়ার জন্য হেল্পলাইন, স্টুডেন্ট হেল্পলাইন চালু হয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয় এবং তোমাদের এসবের সুযোগ সুবিধাগুলো অবশ্যই নেওয়া উচিত। তো যাই হোক, আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো ভারতীয় সংবিধান, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ভারতীয় সংবিধান বিষয়ে আলোচনার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে সংবিধান মানে কি। আমি এখানে মোটামুটি একটা সংজ্ঞা লেখার চেষ্টা করেছি। সংজ্ঞা বিভিন্নভাবে লেখা যেতে পারে সংবিধানের, কিন্তু একটা সংবিধানের যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো মোটামুটি এর মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখে নিই যে সংবিধান বলতে আমরা কি বুঝি। এটা শুধু আমাদের দেশের ক্ষেত্রে নয়, যে কোনো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রেই সংবিধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গণতান্ত্রিক সরকারের পরিচালন কাঠামো, শাসন ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত করতে গেলে নিশ্চয়ই কতগুলো নিয়ম নীতির উপর নির্ভর করতে হবে। নিয়ম নীতি ছাড়া বর্তমান সময়ে তো কোনো অবস্থাতেই সরকার পরিচালনা করা সম্ভব নয়। তাহলে এই নিয়ম নীতিগুলো যেখানে লেখা আছে সেটাকেই আমরা সংবিধান বলি। আমরা দেখে নিই যে সংজ্ঞাটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। সংবিধান হলো এমন একটি বিশেষ পুস্তক যাতে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন সমূহ লিপিবদ্ধ রয়েছে। রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি সমূহ। এখন এই রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতিগুলো কিরকম হতে পারে তোমাদের নিশ্চয়ই জানা আছে বিষয়টি যে প্রত্যেক গণতান্ত্রিক সরকারের তিনটে বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এবং তোমরা এও জানো যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ এদের কাজগুলো কি কি। প্রথমে যদি আমরা বলে নিই যে আইন বিভাগ, যেমন আমরা যদি বলি ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেচার বা কেন্দ্রীয় আইনসভা কোনটি, নিশ্চয়ই তোমরা জানো যে ভারতীয় পার্লামেন্ট হলো কেন্দ্রীয় আইন পরিষদ। তো এর কাজগুলো কি কি? প্রথমত হচ্ছে যে জাতীয় সরকার নির্বাচন করা, তারপরে সরকারকে নিয়ন্ত্রণ করা, পরিচালন করা, তথ্য সরবরাহ করা, আইন প্রণয়ন করা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ রয়েছে কেন্দ্রীয় আইন সংস্থার, কেন্দ্রীয় আইন বিভাগের। মানে আমরা যদি ভারতের কথা বলি তাহলে ভারতীয় পার্লামেন্টের এই কাজগুলো রয়েছে। তাহলে এখন দেখতে হবে যে এই কাজগুলো পরিচালনার ক্ষেত্রে কিভাবে করা হবে, আইন বিভাগ তার কাজগুলো কিভাবে করবে তার একটি নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকা সমূহ, সেই নিয়ম কানুন সমূহ সংবিধানে লেখা রয়েছে। গণতান্ত্রিক সরকারের দ্বিতীয় বিভাগ সেটা হচ্ছে শাসন বিভাগ। এই শাসন বিভাগের মধ্যে যারা রয়েছেন সেখানে রাজনৈতিক শাসক রয়েছেন, অরাজনৈতিক শাসক রয়েছেন, শুধু নিয়ম মাফিক শাসক রয়েছেন, প্রকৃত শাসক রয়েছেন এবং আরো বিভিন্ন ধরনের এর অঙ্গ রয়েছে শাসন বিভাগের। এক্সিকিউটিভ বডি যেটাকে বলা হয়। আমরা যদি বলি প্রকৃত শাসক, আমাদের দেশে প্রকৃত শাসক বলতে মূলত প্রধানমন্ত্রী, মানে কেন্দ্রীয় স্তরে প্রধানমন্ত্রীকে বোঝানো হয়, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ। আর নাম সর্বস্ব শাসক, যিনি নামে মাত্র শাসক, রাষ্ট্রপতি, যদিও তাকে হাইয়েস্ট এক্সিকিউটিভ ধরা হয়। তাছাড়া রয়েছে রাজনৈতিক শাসক, অরাজনৈতিক শাসক, যারা সরকারি শাসন বিভাগ পরিচালনার ক্ষেত্রে সরকারি চাকুরিতে জড়িত রয়েছেন, মানে যাদেরকে ব্যুরোক্রেটস বলা হয়, আমলা সাধারণত বলা হয় তাদেরকে, তারাও কিন্তু শাসন বিভাগেরই অঙ্গ। তাহলে এই যে শাসন বিভাগের যে বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, মন্ত্রী পরিষদই বলো বা ব্যুরোক্রেটস বলো বা আমরা যারা তারা বলো, প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে। তাহলে তারা কে কি কাজ করবেন, তাদের দায়িত্বটা কি, এ সকল বিষয় কিন্তু সংবিধানে লিখিত রয়েছে। তৃতীয় বিভাগ, গণতান্ত্রিক সরকারের তৃতীয় বিভাগ, সেটি হলো বিচার বিভাগ। যেমন সর্বোচ্চ বিচার বিভাগের মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে সুপ্রিম কোর্ট, আর প্রত্যেক রাজ্যের জন্য রয়েছে হাইকোর্ট, নিম্ন স্তরে অধস্তন আদালত রয়েছে,
ন্যায় পঞ্চায়েত রয়েছে। তো এই যে জুডিশিয়ারি বডি আমরা যেটাকে বলছি, কেন্দ্রীয় স্তর থেকে শুরু করে রাজ্য স্তর, তারপরে অধস্তন আদালত, বিভিন্ন যে বিচার বিভাগীয় সংস্থাগুলো রয়েছে, এদের কাজ কি হবে, সুপ্রিম কোর্টের কি দায়িত্ব থাকবে, হাইকোর্টের কাজগুলো কি কি থাকবে রাজ্য স্তরে, বা নিম্ন আদালতের ক্ষেত্রে তাদের কাজগুলো কি কি থাকবে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কাজগুলো আলাদা আলাদা ভাগ রয়েছে। তো এ সকল বিষয় কিন্তু সংবিধানে লিখিত রয়েছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন সমূহ লিপিবদ্ধ রয়েছে সংবিধানে। তাহলে রাষ্ট্র পরিচালনার বিষয়টি মোটেও সহজ বিষয় নয়, যেহেতু এত সংখ্যক দপ্তর রয়েছে, এত বিভাগ রয়েছে, তাদের প্রত্যেকের যে আলাদা আলাদা দায়িত্ব রয়েছে, কাজ রয়েছে, সেগুলো পরিচালন করতে গেলে যে নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হবে, সেই সকল বিষয় কিন্তু সংবিধানে লিখিত রয়েছে। এরপর আরেকটি বিষয় লিখেছে যেগুলো সর্বজন স্বীকৃত, মানে সংবিধানে লিখিত নিয়ম কানুনগুলো এমন হবে যা সবাই মেনে চলতে বাধ্য। আমি, তুমি, সবাই, দেশের প্রত্যেক নাগরিক কিন্তু সেই নিয়ম কানুনগুলো মেনে নিতে বাধ্য, অবশ্যই মেনে চলতে হবে। এখানে সংবিধানকে অমান্য করার কোনো প্রশ্নই উঠে না। এবং নাগরিকদের অধিকার সমূহ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সংবিধানের মধ্যে আমরা যদি ভারতীয় সংবিধানের কথা ধরি উদাহরণ হিসেবে, এখানে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। এবং এই যদি কোনোভাবে মৌলিক অধিকার ভঙ্গ হয়, তাহলে সেটাকে কি করে পুনরুদ্ধার করা যেতে পারে বা পুনর্স্থাপন করা যেতে পারে, সেই ব্যবস্থাও রয়েছে সংবিধানের মধ্যে। তাহলে বুঝতে পারছো যে আমরা মোটামুটি ভাবে যে সংবিধানের যে সংজ্ঞাটা দাঁড় করানোর চেষ্টা করছি, যে যার মধ্যে রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন থাকবে, যে সকল আইনগুলো, যে সকল নিয়ম কানুনগুলো প্রত্যেকে মেনে চলতে বাধ্য থাকবে, অঙ্গীকারবদ্ধ থাকবে, এবং ব্যক্তিদের, প্রত্যেক ব্যক্তির যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলি রক্ষায় অঙ্গীকারবদ্ধ হলো সংবিধান বা কনস্টিটিউশন বলি। আচ্ছা, এখন আমরা দেখে নিই এই যে ভারতীয় সংবিধান রচনার বিষয়ে, আমাদের যেহেতু অধ্যায়ের শিরোনাম হচ্ছে ভারতীয় সংবিধান, তাহলে এই ভারতীয় সংবিধান রচনার বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয় বিষয়, সেটা আমরা একটু দেখে নিই। আসলে ভারতীয় সংবিধান রচনার যে কাজটি, সেটা শুরু হয়েছিল অনেক আগেই, এবং এই সংবিধান রচনার জন্য এটা তো কোনো একা ব্যক্তির পক্ষে সম্ভব নয়, বা একজনের মতামত প্রকাশের দ্বারাই সেটা সম্ভবপর হয়ে উঠত না। তো তার জন্য যে সংস্থার প্রয়োজন ছিল তার নাম হচ্ছে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হয় ইংরেজিতে, যেই সংস্থা ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিল। আসলে 1934 সালে, এটা অনেক আগের ঘটনা, স্বাধীনতারও অনেক আগে, 1934 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম, ভারতীয় জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠনের দাবি জানায়। গণপরিষদ গঠনের দাবি জানায়। এই বিষয়টি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। 1934 সালে, দেখো ভারতবর্ষ স্বাধীন হয় 15ই আগস্ট 1947 সালে, সবাই জানো তোমরা। তাহলে 1934 অনেক আগেই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠনের দাবি জানিয়েছিল। তাহলে এই গণপরিষদ কি? গণপরিষদ হলো সেই সংস্থা যারা ভারতীয় সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত ছিল। এখন এই গণপরিষদ গঠন কিভাবে হবে? তোমরা সবাই জানো যে আমাদের দেশ বৈচিত্র্যপূর্ণ দেশ, এখানে বিভিন্ন ভাষা, জাতি, ধর্ম, গোষ্ঠীর লোকেরা রয়েছেন। তাহলে এই দেশের শাসন পরিচালনা করতে গেলে সকল জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীর যে মনোভাব রয়েছে, তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তাদের সমাজ পরিচালন ব্যবস্থা রয়েছে, রাজনৈতিক পরিকাঠামো রয়েছে, এ সকল বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে গণপরিষদ যারা সংবিধান রচনা করবে, তার প্রতিনিধিরা সমগ্র দেশ থেকে সমগ্র জাতির যেন প্রতিনিধিত্ব করতে পারে, সমগ্র জাতি, ধর্ম, গোষ্ঠীর, বর্ণগোষ্ঠীর লোকেরা যেন এখানে প্রতিনিধিত্ব করতে পারে, এবং তাদের মনোভাব, তাদের যে অভিব্যক্তি, সেটা এখানে উপস্থাপন করতে পারে, যার মাধ্যমে একটি সর্বাঙ্গ সুন্দর সংবিধান তৈরি হতে পারে। এটাই ছিল মূল উদ্দেশ্য আমাদের জাতীয় নেতাদের। তাহলে এই গণপরিষদের গঠনের দাবি জানানো হয় 1934 সালে। যাই হোক, পরবর্তী সময়ে ডিসেম্বর 1946-এ গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা, বিভিন্ন স্তরের, সমাজের বিভিন্ন স্তরের লোকেরা এই নির্বাচনে অংশগ্রহণ করে বিভিন্ন
তাদের প্রতিনিধিত্ব এখানে স্থাপিত হলো এবং গণপরিষদ গঠিত হলো। তাহলে এই ডিসেম্বর 1946 থেকে শুরু করে মোটামুটি নভেম্বর 1949 পর্যন্ত এই সময়টা লাগলো ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছো যে 1946 সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে 1949 সালের নভেম্বর মাস পর্যন্ত যে সময়টা, এই সময়কাল মোটামুটি 3 বছর ব্যাপী যে সময়টা, যদিও গণপরিষদের সদস্যরা প্রায় 114-15 দিন যাবৎ তারা সম্মিলিতভাবে বসেছিলেন, আলোচনা করেছিলেন যে সংবিধান রচনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে যে সংবিধান রচনাকালের সময়টা কতখানি। সময়টা 3 বছর ব্যাপী কিন্তু মোটামুটি, যদিও এটা ডিসেম্বর 1946 থেকে শুরু হচ্ছে, তারপরে 47, 48, 49, নভেম্বর 49, মোটামুটি 3 বছর ব্যাপী সময়কালের মধ্যে প্রায় 114-15 দিন এই গণপরিষদের সদস্যরা সম্মিলিতভাবে বসেন, আলোচনা করেন। কি আলোচনা করেন তারা? প্রথমেই বিভিন্ন দেশ থেকে তারা সংবিধানগুলো আনয়ন করেন, তারা আনেন বিভিন্ন দেশ থেকে, দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ, কনস্টিটিউশন অফ রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, বিভিন্ন দেশের সংবিধান তারা এনে এগুলো তারা আলোচনা করেন, তারা স্টাডি করেন এগুলো। এর মধ্যে থেকে যে ভালো ভালো আদর্শগুলো রয়েছে, ভালো ভালো আর্টিকেলগুলো রয়েছে, সেগুলোকে তারা এখানে সম্মিলিত করেন এবং ভারতীয় সামাজিক রাজনৈতিক পরিকাঠামোতে যেভাবে খাপ খায়, তো সেগুলোকে কিছুটা পরিমার্জিত, পরিবর্ধিত বা সংশোধিত করে সেগুলিকে ভারতীয় সংবিধানের উপযুক্ত করে তোলেন তারা। তাহলে এই যে একটি, যেটাকে আমরা বলবো জাইগ্যান্টিক টাস্ক, একটি মহা মানে বিস্ময়কর কাজ আমরা এটা বলতে পারি, যে ভীষণ দায়িত্বপূর্ণ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন কাজ যেটা ছিল, সেই কাজটা এই সময়কালের মধ্যে সংগঠিত হয়। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে কিছু সদস্যদের নাম, যে এই গণপরিষদের যারা প্রখ্যাত সদস্য ছিলেন, নির্বাচিত সদস্য ছিলেন, তারা কারা ছিলেন। তা আমরা যদি প্রথমেই ধরি, যিনি অস্থায়ী সভাপতি ছিলেন, এই নামটা তোমাদের মনে রাখতে হবে, যে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। এই নামটা তোমরা অবশ্যই মনে রাখবে, এটা লিখে রাখতে পারো ছোট প্রশ্ন হিসেবে, যে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন। তিনি হলেন সচ্চিদানন্দ সিনহা। এই নামটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং পরবর্তী সময়ে যিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন, তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যিনি সভাপতি হন গণপরিষদের, তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে অস্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের, পরবর্তী সময়ে স্থায়ী সভাপতি পার্মানেন্ট যিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্বের স্থান অর্জন করেন। এবং তাছাড়াও যে অন্যান্য প্রখ্যাত ব্যক্তিবর্গ ছিলেন এই গণপরিষদের, সেই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। কয়েকজন প্রখ্যাত সদস্য ছিলেন এই গণপরিষদের, তারা কারা ছিলেন তোমরা এই নামগুলো অবশ্যই মনে রাখবে, লিখে রাখতে পারো নামগুলো, যে গণপরিষদের সদস্যসমূহ, গণপরিষদের সদস্যগণ কারা ছিলেন, মোটামুটি নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখা উচিত। যেমন আমরা তো প্রথমেই বললাম যে যিনি অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, তারপরে আমরা বলেছি রাজেন্দ্র প্রসাদ যিনি সভাপতি ছিলেন, তাছাড়া কারা ছিলেন, ডক্টর বি আর আম্বেদকর, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, বি আর আম্বেদকর। এখানে বি আর আম্বেদকরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তিনি, এই যে আমরা গণপরিষদের কথা বলছি, তার মধ্যে আবার একটি কমিটি, যেটাকে বলা হয় ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি, যারা সত্যিকার অর্থে এই সংবিধান রচনার কাজ করেছিলেন, তার যিনি কর্ণধার ছিলেন, তার যিনি সভাপতি ছিলেন, তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। এবং এ কারণেই ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। নিশ্চয়ই তোমাদের বিষয়টি জানা আছে যে হু ইজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা ভারতীয় সংবিধানের জনককে বললে কিন্তু উত্তরটি হবে ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, তিনি গণপরিষদের যে ড্রাফটিং কমিটি ছিল, তার সেই খসড়া কমিটি ছিল, তার সভাপতি ছিলেন কিন্তু ডক্টর বি আর আম্বেদকর। তাহলে তার স্থান অবশ্যই সর্বাগ্রে রয়েছে। তারপরে রয়েছিল বি এন রাও, এই নামগুলো তোমরা অবশ্যই লিখে রাখতে পারো। তারপর জওহরলাল নেহেরু,
জওহরলাল নেহেরু, তোমরা নিশ্চয়ই জানো তিনি পরবর্তী সময়ে আমাদের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল এর ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি শুধু যে সংবিধান রচনার কাজে তার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তা নয়, দেশ গঠনের ক্ষেত্রে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তার সম্মুখে যে সমস্যাগুলি ছিল তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে যে প্রিন্সলি স্টেটগুলো, যে রাজন্য শাসিত রাজ্যগুলো ছিল, প্রায় 565টা, 565টা রাজন্য শাসিত রাজ্য ছিল। তাহলে একটি স্বাধীন দেশে এত সব রাজন্য শাসিত রাজ্য থাকবে, তো সেগুলোকে ভারতভুক্তি করতে গিয়ে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এজন্য তাকে উদ্দেশ্য করে যে স্ট্যাচু অফ ইউনিটি, মানে তিনি ভারতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমরা এখানে তাকে উপস্থাপন করেছি, দ্য স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণ করে। তো সর্দার বল্লভভাই প্যাটেল একজন অত্যন্ত গণ্যমান্য সদস্য ছিলেন গণপরিষদের। তাছাড়া রয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, তাছাড়া রয়েছেন সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে তোমাদের মোটামুটি এই নামগুলো মনে রাখতে হবে যে গণপরিষদের কিছু প্রখ্যাত সদস্যরা কারা ছিলেন। কয়েকজন প্রখ্যাত সদস্যদের নাম লেখো বললে তোমাদের অবশ্যই নামগুলো আনতে হবে। আর আমরা আলাদাভাবে যেটা বলেছি যে যিনি অস্থায়ী সভাপতি ছিলেন যে সচ্চিদানন্দ সিনহা ছিলেন, এবং যিনি স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর আমরা যে অন্যান্য নামগুলি আমরা বলছি, যেমন ডক্টর বি.আর. আম্বেদকরের নাম সর্বাগ্রে আসবে, কারণ তিনি যে গণপরিষদের যে খসড়া কমিটি যেটাকে বলা হয় বা ড্রাফটিং কমিটি যেটাকে বলা হয়, যারা ফাইনালি এই সংবিধান রচনার কাজে জড়িত ছিলেন, তাদের সর্বাগ্রগণ্য ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যে কারণে তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। এখানে যে ছোট্ট প্রশ্নটি থাকতে পারে সেটি কিন্তু তোমরা অবশ্যই লিখে নিতে পারো যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই কথা বললে কিন্তু অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকরের নামটাই আসবে। আর অন্যান্য সদস্যদের মধ্যে কারা ছিলেন? বি.এন. রাও, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, সরোজিনী নাইডু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়াও আরো অন্যান্য সদস্যরা রয়েছেন। মোটামুটি এখানে প্রায় 300 জন মতো সদস্য রয়েছিলেন, নির্বাচিত সদস্য রয়েছিলেন। তো তাদের মধ্যে আমরা কয়েকজন এখানে অগ্রগণ্যদের নাম আমরা এখানে উল্লেখ করলাম। এই বিষয়টি তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে যে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি সেটাও লিখে নিতে পারো। দেখো, এর মধ্যেই আমরা কয়েকটি প্রশ্ন অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, যে যেমন প্রথমেই যদি আসে, আমরা যতটুকু আলোচনা করলাম তার মধ্যে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলো কি কি হতে পারে, যেমন সংবিধান কাকে বলে বা সংবিধানের সংজ্ঞা দাও। নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো এর মধ্যে যে সংবিধান কাকে বলে, সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি কি। সংবিধানের বৈশিষ্ট্যগুলিকে সংক্ষেপে সংজ্ঞার মধ্যে নিয়ে আসতে হবে ছোট্ট করে। তারপরে আমরা যেটা আলোচনা করেছি যে ভারতীয় সংবিধান কোন সংস্থা দ্বারা রচিত হয়েছিল বা কারা ভারতীয় সংবিধান রচনা করে, সেটা হবে গণপরিষদ। নামটা লিখতে হবে গণপরিষদ, ইংরেজিতে যে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর এই গণপরিষদের সদস্যরা কারা কারা ছিলেন, তাহলে আমরা যে নামগুলো বললাম এই নামগুলো অবশ্যই লিখতে হবে। এর অস্থায়ী সদস্য কে ছিলেন, অস্থায়ী সভাপতি কে ছিলেন, তিনি হচ্ছেন এস সচ্চিদানন্দ সিনহা। আর সভাপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে দেখো এর মধ্যে অনেকগুলো ছোট বড় প্রশ্ন চলে আসছে। ও আরো একটি প্রশ্ন এখানে রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে যে ভারতীয় সংবিধান রচনার সময়কালটা কোনটা। সময়কাল হচ্ছে মোটামুটি ডিসেম্বর 1946 থেকে শুরু করে নভেম্বর 1949 পর্যন্ত। ঠিক আছে, এই যে সময়, এই বিষয়গুলো তোমরা এখানে অবশ্যই মনে রাখতে হবে। আর আরো দুটি ছোট প্রশ্ন আমি এখন লিখছি, সেটাও তোমরা লিখে নিতে পারো, যে কবে ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়। কবে ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়। তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে 26 নভেম্বর
1949 গণপরিষদ মানে সরকারিভাবে ভারতীয় সংবিধানকে গ্রহণ করে 26শে নভেম্বর 1949 সালে। এই তারিখটি তোমাদের মনে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিষয়ের মধ্যে যে কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? তাহলে উত্তরটা কি হবে? তাহলে উত্তরটা হবে 26 জানুয়ারি 1950 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়। এই যে ভারতীয় সংবিধান কার্যকরী হয় মানে কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো গিয়ে যে ওই দিন থেকে 26শে জানুয়ারি 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতীয় শাসন ব্যবস্থা ভারতীয় সংবিধান অনুযায়ী চলতে শুরু করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এই দুটি তারিখ কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে কবে গণপরিষদ নিয়ম মাফিক ভাবে বা নিয়ম মতো সংবিধানকে গ্রহণ করে। তাহলে উত্তরটা কি হবে? তাহলে সেটা হবে 26 নভেম্বর 1949। আর ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় বা ভারতীয় শাসন ব্যবস্থা কবে সংবিধান অনুযায়ী চলতে শুরু করে? 26 জানুয়ারি 1950 সাল থেকে। আর এই 26শে জানুয়ারির যে ইতিহাসটি রয়েছে সেটা তোমাদের নিশ্চয়ই জানা আছে। সেটি কি? সেটি হলো গিয়ে দীর্ঘদিন যাবৎ পূর্ণ স্বরাজ, মহাত্মা গান্ধী যে পূর্ণ স্বরাজের জন্য দাবি জানাচ্ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, সেটা দীর্ঘদিন যাবৎ চলছিল। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু এই 26শে জানুয়ারিকে যতদিন পর্যন্ত না আমরা স্বাধীনতা অর্জন করি তার আগ পর্যন্ত কিন্তু এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে এসেছে। কারণ যেটা ডিমান্ড করা হয়েছিল, যে দাবি জানানো হয়েছিল যে যতদিন পর্যন্ত পূর্ণ স্বরাজের দাবি স্বীকৃত না হবে, ব্রিটিশ সরকার মেনে না নেবে, ততদিন পর্যন্ত আমরা এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে যাব। যাই হোক, পরবর্তী সময়ে ঘটনাক্রম অনুযায়ী 15ই আগস্ট 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করলাম এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হতে থাকলো। এবং সেই 26শে জানুয়ারি যে দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো, পরবর্তী সময় আমরা কি করলাম? সেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করতে শুরু করলাম, রিপাবলিক ডে। তাহলে এই 26শে জানুয়ারির ইতিহাসটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এটা অবশ্যই মনে রাখতে হবে যে 1950 সালের এই 26শে জানুয়ারি তারিখ থেকেই ভারতীয় সংবিধান কার্যকরী হতে শুরু করে, মানে কেম ইনটু ফোর্স। ঠিক আছে, যেটাকে বলা হয় যে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স ফ্রম 26 জানুয়ারি 1950। এই বিষয়টি তোমরা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব, এখানে আমাদের বইয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যে সংবিধানটা কোনো রাষ্ট্রের পক্ষে, কোনো গণতান্ত্রিক দেশের পক্ষে সংবিধান কতটা গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করতে গিয়ে নেপাল, আমাদের যে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে, আমাদের অত্যন্ত কাছের যে প্রতিবেশী দেশ রয়েছে নেপাল, সেই নেপালের সংবিধান রচনা সম্পর্কে একটি আলোচনা রয়েছে, একটি কেস স্টাডি এটাকে বলা হচ্ছে, যেটা রয়েছে। সে আসলে আমরা যে নেপালের যে দৃষ্টান্তটা রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। নেপালের দৃষ্টান্ত, এখানে সংবিধানের গুরুত্ব বা সংবিধানের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে নেপালের দৃষ্টান্ত এখানে উপস্থাপন করা হয়েছে আমাদের বইয়ে। সেটা হলো যে আমরা সবাই জানি নেপালে মূলত ছিল রাজতন্ত্র ছিল। সেখানে রাজা শাসন করতেন, সেই অনুযায়ী দেশের শাসন ব্যবস্থা বলো বা সংবিধান বলো যেটা ছিল সেটা কিন্তু সেই রাজতান্ত্রিক ভাবধারায় প্রভাবিত ছিল। তাহলে সেখানকার শাসন ব্যবস্থা বলো, সমাজতান্ত্রিক ব্যবস্থা বা সমাজ বা অর্থনীতি সবকিছুই সেই সংবিধানে, যেটার মধ্যে একটা রাজতান্ত্রিক ভাবধারার প্রভাব ছিল, সেই অনুযায়ী কিন্তু এটা চলছিল। যাই হোক, পরবর্তী সময়ে বহু গণ আন্দোলন অনুষ্ঠিত হয় নেপালে। এরপর এই গণ আন্দোলনের ফলস্বরূপ 1990 সাল থেকে 2002 সাল পর্যন্ত নেপালে গণতন্ত্র স্থাপিত হয়। দীর্ঘদিন যাবৎ বহু গণ আন্দোলনের ফলশ্রুতিতে 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই 12 বছর, এখানে মোটামুটি 12 বছর, এই 12 বছর যাবৎ সেখানে গণতন্ত্র স্থায়ী হয়েছিল। পরবর্তী সময়ে রাজা জ্ঞানেন্দ্র সেই গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করে নিজের হাতে ক্ষমতা দখল করেন। সেখানে আবার রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। সেখানে মাওবাদী
যে সমস্যা ছিল, তাদের সঙ্গে যে 12 পয়েন্ট এগ্রিমেন্ট যেটাকে বলা হয়, 12 পয়েন্ট এগ্রিমেন্ট মানে 12টি নীতি সম্বলিত যে চুক্তি, সেটা স্থাপন করা হয়। এবং এটা যেভাবে চলতে থাকে কিছুদিন পর সেটা চলতে থাকে, ঠিক আছে, 2002 সাল থেকে এটা চলতে থাকে 2003, 4, 5, 6 সাল পর্যন্ত। কিন্তু পরবর্তী সময় আবার 2006 সালে সেখানে প্রচন্ড পরিমাণে গণবিদ্রোহ শুরু হয়ে যায় সেই রাজতন্ত্রের বিরুদ্ধে। মানুষ আবার গণ আন্দোলনে গণ আন্দোলনমুখী হয়ে পড়ে এবং সেখানে আবার গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য তারা উৎসাহিত হয়। এবং সেভাবে সেই গণ আন্দোলনের ফলশ্রুতিতে রাজতন্ত্র সরে গিয়ে সেখানে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেখানে যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে যে সংবিধান অনুযায়ী যে শাসন ব্যবস্থা চলছিল, যেটার মধ্যে রাজতান্ত্রিক ভাবধারার প্রভাব ছিল, তো সেই সংবিধানকে তো আর রাখা যায় না। সেই সংবিধান অনুযায়ী তো আর শাসন ব্যবস্থা পরিচালিত হতে পারে না একটি গণতান্ত্রিক দেশে। তাহলে কি করতে হবে? তাহলে আরেকটি সংবিধান রচনার প্রয়োজন হয়ে দাঁড়ালো। এবং তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে 2007 সালে একটি অন্তর্বর্তীকালীন একটি সংবিধান, ইন্টারিম একটা কনস্টিটিউশন যেটাকে বলা হয়, সেই সংবিধান কিন্তু 2007 সালে নেপালে গৃহীত হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে যেখানে একটি রাজতন্ত্র ছিল সেখানে আবার গণতন্ত্র স্থাপিত হয়, কিন্তু সেটাকে সরিয়ে দিয়ে যখন রাজা জ্ঞানেন্দ্র আবার রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, তার বিরুদ্ধে যেভাবে গণ আন্দোলন চলতে থাকে, তো তার ফলশ্রুতিতে 2006 সালে সেখানে গণতন্ত্র স্থাপিত হয় এবং 2007 সালে সেখানে একটি অন্তর্বর্তীকালীন যে সংবিধান, মানে পাকাভাবে সংবিধান রচনা হওয়ার পূর্বে যে সংবিধানটা, সেই সংবিধানটা গৃহীত হয়। কারণ একটি নতুন সংবিধানের রচনার খুব প্রয়োজন হয়ে পড়েছিল। কারণ পূর্ববর্তী যে সংবিধান ছিল সেটাতে যে রাজতন্ত্রের প্রভাব ছিল, সেই সংবিধান দ্বারা একটা গণতান্ত্রিক সরকার চলতে পারে না। তো এজন্যই একটি নতুন সংবিধান রচনার প্রয়োজন হয়ে পড়েছিল। তো এই যে ঘটনাটা, এটাও তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা দেখব যে শুধু আমাদের দেশ নয়, নেপাল নয়, সর্বক্ষেত্রে যে একটি সংবিধানের প্রয়োজনীয়তা কি। সংবিধান আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সংবিধানের প্রয়োজনীয়তাটা কি, কেন সংবিধান একটি গণতান্ত্রিক দেশের জন্য প্রয়োজন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে একটি বড় প্রশ্ন থাকতে পারে যে সংবিধানের প্রয়োজনীয়তা। আমরা এখন আলোচনা করব সংবিধানের প্রয়োজনীয়তা। এখানে কতগুলো আমরা পয়েন্ট আলোচনা করছি, তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো পয়েন্টগুলো। এগুলোকে একটু আলোচনা করলেই একটি সুন্দর বড় মানে বেশি মানের প্রশ্নের উত্তর হয়ে যেতে পারে সেটা। যেমন প্রথম কথা হচ্ছে, 1 নম্বরে আমরা যদি ধরি, তাহলে আদর্শ নির্ধারণ। আদর্শ নির্ধারণ মানে কোনো একটি দেশের, কোনো একটি গণতান্ত্রিক দেশের আদর্শ নির্ধারণ করতে গিয়ে সংবিধান অত্যন্ত প্রয়োজন। আমরা যদি ধরি আমাদের দেশের যে সংবিধান রয়েছে তার যে প্রস্তাবনা রয়েছে, মানে প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে বলা হয়, সেই প্রস্তাবনায় কতগুলো শব্দ দেখবে মোটা হরফে লেখা রয়েছে। যেমন আমরা যদি ধরি সেগুলো কি কি, সেগুলো হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। তাহলে এই যে আদর্শগুলো, যেটাকে আমরা এখানে লিখে নিই যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এই যে কতগুলো শব্দের মাধ্যমে আদর্শ নির্ধারণ করা হয়েছে যে দেশের গতি প্রকৃতিটা কেমন হবে, একটি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে কোন নীতি নির্দেশিকাগুলো, কোন আদর্শগুলো মেনে চলতে হবে, সেগুলো এখানে প্রস্তাবনার মধ্যেই উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথমে যেটা বলা হয়েছে সার্বভৌম। কি অর্থে সার্বভৌম? ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ। অ্যাকচুয়ালি এই সার্বভৌমিকতার দুটো দিক রয়েছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমিকতা এবং বাহ্যিক সার্বভৌমিকতা। আভ্যন্তরীণ সার্বভৌমিকতাটা কি? সেটা হচ্ছে যে দেশীয় শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, দেশের আভ্যন্তরীণ পরিকাঠামো রক্ষায়, শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে দেশের সরকারই হচ্ছে শেষ কথা। দেশের সরকারের ঊর্ধ্বে কেউই নয়। অন্য কোনো দেশ বা অন্য কোনো শক্তি একে প্রভাবিত করতে পারবে না। কি বিষয়ে? দেশীয় শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে। আরেকটি বিষয় হলো যেটাকে বলা হচ্ছে বাহ্যিক সার্বভৌমিকতা, মানে এক্সটার্নাল সভরেন্টি যেটাকে বলা হয়। সেটা কি? সেটা হচ্ছে যে ভারতবর্ষ অন্যান্য দেশের সঙ্গে কিরকম পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, তাদের বৈদেশিক সম্পর্ক কেমন হবে, সেই ক্ষেত্রেও কিন্তু ভারতের সরকারই শেষ কথা।
ভারতবর্ষের সরকার সেটা নির্ধারণ করবেন। এখানে অন্য কোনো কর্তৃপক্ষ, অন্য কোনো শক্তি, বিদেশি শক্তি কিন্তু এখানে প্রভাব ফেলতে পারবে না। সেই অর্থে ভারতবর্ষ সার্বভৌম দেশ। সমাজতান্ত্রিক দেশ কেন বলা হচ্ছে? মানে এখানে মূলত যেটাকে বলা হয় মানে সম্পদের উৎপাদন, ব্যবহার সর্বক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণটাই অনেকটা রয়েছে। যে সরকারের নিয়ন্ত্রণের মাধ্যমে যে সম্পদের ব্যবহার বা তার পরিচালন, পরিবর্ধন সেটা কিন্তু এই উপায়ই হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। কেন? কারণ এখানে জাতীয় ধর্ম বলতে কোনো কিছু নেই, ন্যাশনাল রিলিজিয়ন বলতে কোনো কিছু নেই, বা সরকার কোনোভাবে কোনো ব্যক্তির যে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, ধর্মচর্চার অধিকার বা তার প্রচারের অধিকার, সেটাকে কেড়ে নিতে পারে না, এবং যার যার মতো করে তার ধর্মের যে ব্যাখ্যা সেটা তিনি করতে পারেন। এই অর্থে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আরো একটি বলা হয়েছে, যেটি এখানে প্রধান আদর্শ রয়েছে, গণতান্ত্রিক দেশ। আমরা কেন ভারতবর্ষকে ডেমোক্রেটিক কান্ট্রি বলি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, জানো যে এখানে যেটাকে বলা হয় যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এই ভিত্তিতে এখানকার আমাদের দেশের প্রতিনিধিরা নির্বাচিত হন। তারা কেন্দ্রীয় সরকারই বলো বা রাজ্য সরকার বলো, সর্বত্রই এই নীতিতে যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সরকার নির্বাচিত হয়ে থাকে। এবং তার মানে কি? তার মানে জনগণের হাতে রয়েছে মূল ক্ষমতা। এজন্য বলা হচ্ছে গণতান্ত্রিক দেশ। এবং প্রজাতন্ত্র কেন বলা হচ্ছে এখানে? রিপাবলিক কান্ট্রি কেন বলা হচ্ছে? কারণ আমাদের যিনি সর্বোচ্চ শাসক রয়েছেন, হাইয়েস্ট এক্সিকিউটিভ, এটি কোনো হেরিডিটারি পোস্ট নয়। মানে বংশ পরম্পরায় যে একই ব্যক্তি এখানে প্রধান মানে সর্বোচ্চ শাসকের পদ গ্রহণ করবেন বা একই পরিবার থেকে আসবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে যে কেউ আসতে পারে যার যোগ্যতা রয়েছে। তাহলে এভাবে যে আমরা 5টি শব্দ দেখলাম, যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতেই ভারতের আদর্শকে নির্ধারণ করা হয়েছে। সেটি দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় সরকার যেটা মেনে চলবে, তেমনি ভাবে দেশের প্রত্যেক জনগণ, প্রত্যেক ব্যক্তি সেগুলোকে অবশ্যই আদর্শ হিসাবে গ্রহণ করবে। তাহলে আমরা প্রথমেই যে পয়েন্টটা ধরলাম যে সংবিধানের প্রয়োজনীয়তা, তার মধ্যে প্রথমেই যেটা ধরলাম যে আদর্শ নির্ধারণ। তাহলে শুধু আমাদের দেশ কেন, প্রত্যেকটা দেশের সংবিধান তার আদর্শ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে থাকে, পালন করে থাকে। তারপরে আমরা যে জিনিসটা ধরবো, যে পয়েন্টটা নেব এখানে, সেটা হচ্ছে দেশের সরকারের প্রকৃতি নির্ধারণ। দেশের এবং সরকারের প্রকৃতি নির্ধারণ সেটা কেমন? সরকারের প্রকৃতি নির্ধারণ, সরকারের প্রকৃতি নির্ধারণ। এখানে আমরা সরকারের প্রকৃতি বলতে কি বলতে চাইছি? হ্যাঁ, পৃথিবীব্যাপী বহু দেশ রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার রয়েছে। কিন্তু যেমন কোথাও রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার, কোথাও রয়েছে পার্লামেন্ট পরিচালিত সরকার, কোথাও রয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার, কোথাও রয়েছে এককেন্দ্রিক সরকার। এভাবে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা পৃথিবীব্যাপী দেখা যায়। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা রয়েছে। তাহলে এখন যদি আমাদের দেশের কথা ধরি, যে আমাদের দেশের সংবিধান আমাদের সরকারের প্রকৃতিটা কিভাবে ঠিক করেছে, তাহলে বলতে হবে আমরা যদি প্রথম যে দুটো ভাগ ধরেছিলাম, যে রাষ্ট্রপতি শাসিত সরকার এবং পার্লামেন্ট পরিচালিত সরকার, তো আমাদের দেশে কিন্তু পার্লামেন্ট পরিচালিত সরকার, পার্লামেন্টারি সিস্টেম যেটাকে বলা হয়, পার্লামেন্টারি সিস্টেমটাই আমাদের এখানে প্রযোজ্য। কারণ তোমরা সবাই জানো যে আমাদের দেশকে কতগুলো রাজনৈতিক ভাগে বিভক্ত করা হয়েছে, যেটাকে বলা হয় কনস্টিটিউয়েন্সি। ঠিক আছে? এই জনগণের রেশিওর ভিত্তিতে, জনগণের অনুপাতের ভিত্তিতে সমগ্র দেশকে কতগুলো কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হয়। হ্যাঁ, কতগুলো রাজনৈতিক মানে দিক থেকে ভাগ করা হয়, এবং প্রত্যেক সেই বিভাগ থেকে একজন করে প্রতিনিধি, জনপ্রতিনিধি সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়ে আসেন, যিনি পার্লামেন্টের সদস্য হন। এমপি সংক্ষেপে বলা হয় মেম্বার অব দ্য পার্লামেন্ট। ঠিক আছে? তাহলে তিনি হচ্ছেন লোকসভার সদস্য। তো এভাবে ভারতবর্ষে পার্লামেন্ট পরিচালিত শাসন ব্যবস্থা রয়েছে। আবার এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাও রয়েছে, যদিও এখানে কিছুটা এককেন্দ্রিকতার প্রভাব রয়েছে। তাহলে সংবিধানে এমন কিছু নিয়ম নীতি নির্দেশিকা রয়েছে যা সরকারের প্রকৃতিটাকে নির্ধারণ করছে। যেভাবে আমরা দেখলাম যে এখানে কিভাবে পার্লামেন্ট পরিচালিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কিভাবে যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে। তো এই যে বিষয়গুলো, এগুলো নির্ধারণের ক্ষেত্রেও সংবিধানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যেটা দেখব যে সংবিধানের আর কি কি প্রয়োজনীয়তা রয়েছে, 3 নম্বরে যদি আমরা ধরি সেটা হচ্ছে গিয়ে যে সরকার পরিচালন, নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে সংবিধানের প্রয়োজনীয়তা রয়েছে। তো সরকার পরিচালন নিয়ন্ত্রণ বিষয়টি কি? আমরা সবাই জানি যে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এবং যেই রাজনৈতিক দল সর্বাধিক ভোট পায় তারাই সরকার গঠন করে। তাহলে এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বলীয়ান হয়ে যদি সরকার কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে সেটাকে প্রতিহত করার জন্য কতগুলো সাংবিধানিক ব্যবস্থাপনা রয়েছে। তাহলে এভাবে কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে এবং নিয়ন্ত্রণ, এই বিষয়টি মনে রাখতে হবে যে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু সংবিধানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাংবিধানিক ব্যবস্থাপনা এমনভাবেই রয়েছে যাতে যদিও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অধিক জনগণের ভোটের ভিত্তিতে সরকার নির্বাচিত হয়েছে, কিন্তু তার অর্থ এই না যে সরকার যে কোনোভাবে যখন যায় মনে ধরে তাই করতে পারবে, বিষয়টি এমন নয়। তাহলে সাংবিধানিক ব্যবস্থাপনা এমনভাবে রয়েছে যার দ্বারা সরকার পরিচালন এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রেই সংবিধানের ভূমিকাটা এখানে বোঝা যাচ্ছে। এরপর আমরা যে বিষয়টি দেখব যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে যে আমাদেরকে আমাদের থেকে সুরক্ষিত করা, আমাদের থেকে সুরক্ষিত করা। বিষয়টি কেমন? বিষয়টি হলো এমন, ধরো সেই আবার সংখ্যাগরিষ্ঠতার বিষয়, কারণ এটি খুবই স্বাভাবিক যে কোনো দেশেই, শুধু আমাদের দেশ বলে নয়, এখন যোগাযোগ ব্যবস্থা বা শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে, বিভিন্ন দিক থেকে যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধির ফলে এমন হয়ে গেছে এখন প্রত্যেকটা দেশে কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের লোকেরা কিন্তু বসবাস করছে। তাহলে এই যে সংমিশ্রণ ঘটছে, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী লোকের সংমিশ্রণ ঘটছে বিভিন্ন দেশে, তার মধ্যে আমাদের দেশে একটি অবশ্যই একটি ইউনিক, মানে একটি ব্যতিক্রম হিসেবে, কারণ এখানে এত বেশি পরিমাণ বৈচিত্র্য রয়েছে তা বলাই বাহুল্য। এবং এর মধ্যে খুবই স্বাভাবিক যে কোনো জাতিগোষ্ঠীর লোকেরা সংখ্যাগরিষ্ঠ হতেই পারে এবং সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, সেটা জাতিভিত্তিক হোক, ধর্মভিত্তিক হোক, বর্ণভিত্তিক হোক, যাই হোক না কেন, তাহলে সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি এমন কিছু করা হয় যে কোনো আইন তৈরি করা হলো বা কোনো নিয়ম সৃষ্টি করা হলো যার দ্বারা সংখ্যালঘিষ্ঠদের উপর প্রভাব পড়তে পারে বা তারা নিজেদেরকে বঞ্চিত ভাবতে পারে, সেই ব্যবস্থা থেকে, সেই ব্যবস্থাটাকে প্রতিহত করার জন্য কিন্তু সাংবিধানিক ব্যবস্থাপনা রয়েছে, যেটাকে বলা হচ্ছে আমাদেরকে আমাদের থেকে সুরক্ষিত করা। মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কেউ যেন, মানে যারা সংখ্যালঘিষ্ঠ রয়েছে তাদের উপর যাতে কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে, তার জন্যই সাংবিধানিক সুরক্ষার ব্যবস্থা রয়েছে। তারপর যেটা বলা হচ্ছে যে এভাবে সংখ্যালঘুদের, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। তোমরা নিশ্চয়ই জানো যেভাবে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে, সেটা পার্লামেন্টেই বলো বা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্নভাবে যে রিজার্ভেশন পলিসি যেটা রয়েছে বা যে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, তার উদ্দেশ্যটা কি? যাতে নাকি যারা সংখ্যালঘু রয়েছে তারা যেন বঞ্চিত না হয় বা তারা দীর্ঘদিন যেভাবে বঞ্চনার শিকার হয়েছিল তার থেকে মুক্তির জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই সংরক্ষণের ব্যবস্থা সংবিধানে রাখা হয়েছে। তাহলে এই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার ক্ষেত্র, এমনকি নারীদের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে যাতে নারী জাতির আরো উন্নয়ন হতে পারে, সর্বক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে বলো বা রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্বের সংখ্যা যাতে বাড়ানো যেতে পারে, এই উদ্দেশ্যে সাংবিধানিক যে ব্যবস্থা রয়েছে সেটাকেও আমরা এখানে সংবিধানের প্রয়োজনীয়তার মধ্যে অবশ্যই ধর্তব্যের বিষয় হিসেবে রাখতে পারি। তাহলে আমরা দেখলাম যে সংবিধানের প্রয়োজনীয়তা কতটা রয়েছে। তাহলে এই বিষয়ে একটি বড় প্রশ্ন অবশ্যই থাকতে পারে যে সংবিধানের প্রয়োজনীয়তা কি, এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো বা লেখো। ঠিক আছে, তাহলে যে আমরা পয়েন্টগুলো আলোচনা করলাম, তাহলে এগুলোকে তোমরা কিছুটা একটু একটু করে আলোচনা করে নিতে হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আরেকটি বিষয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। আমাদের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ কি কি, এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে, একটি বড় প্রশ্ন থাকে সাধারণত, যে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা যদি প্রথমেই বলি, প্রথমটা হচ্ছে যে বিশ্বের সর্ববৃহৎ
বিশ্বের সর্ববৃহৎ ও জটিলতম সংবিধান। বিশ্বের সর্ববৃহৎ এবং জটিলতম সংবিধান। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা পূর্ববর্তী আলোচনায় যেটা দেখেছি, যে গণপরিষদ যখন ভারতীয় সংবিধান রচনা করে তখন তারা বিভিন্ন দেশ থেকে সংবিধানগুলো আনয়ন করেন, সেগুলো তারা স্টাডি করেন এবং সেখান থেকে যে ভালো ভালো আদর্শগুলো রয়েছে, ভালো ভালো আর্টিকেলগুলো রয়েছে, সেগুলো ভারতীয় ভাবধারায় প্রভাবিত করে বা সেগুলোকে কিছুটা মডিফাই করে, পরিবর্তন করে বা পরিবর্তিত করে, সংশোধন করে, সেগুলো যাতে ভারতীয় পরিবেশে খাপ খায় সেভাবে সেগুলোকে এখানে ইনক্লুড করেছেন, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্তি করেছেন। তাতে কি হয়েছে, এটা করতে গিয়ে দেখা গেছে যে ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম সংবিধানে পরিণত হয়েছে এবং শুধু তাই নয়, এটি অত্যন্ত জটিল সংবিধানে পরিণত হয়েছে। তাহলে এটি ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ দিক আমরা বলতে পারি। ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটি বিশ্বের সর্ববৃহৎ এবং জটিলতম সংবিধান। ভারতীয় সংবিধানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো খুব সহজে পরিবর্তন করা যেতে পারে, সিম্পল মেজরিটির ভিত্তিতে, ঠিক আছে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরিবর্তন করা যেতে পারে। কিন্তু কিছু কিছু অংশ রয়েছে যেগুলোকে পরিবর্তন করতে গেলে অনেক জটিল প্রক্রিয়ার বিষয় রয়েছে। যাক, সেই বিষয়ে আমরা আলোচনায় পরে আসছি। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য হিসেবে লিখব যে এটি বিশ্বের বৃহত্তম এবং জটিলতম সংবিধান। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে যেটা দেখব সেটা হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এটি কি? ভারতীয় সংবিধানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এখানে স্থাপন করেছে, যেটাকে বলা হয় এস্টাবলিশমেন্ট অফ ফেডারেলিজম বা ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট যেটাকে বলা হয়। সেটা কি? সেটা হচ্ছে যেখানেই একাধিক স্তরে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, মানে একের বেশি স্তর রয়েছে, বিভাগ রয়েছে, সেটাকে আমরা বলি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যেমন আমরা যদি ভারতীয় শাসন ব্যবস্থার উদাহরণটা দেখি, যেমন কেন্দ্রীয় সরকার, নিউ দিল্লিতে কেন্দ্রীয় সরকার সমগ্র দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করছে এবং এই শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রয়েছে, সেই পার্লামেন্টের প্রতিনিধিরা সমগ্র দেশ থেকে জনগণের ভোটের ভিত্তিতে, প্রাপ্তবয়স্কের ভোটের ভিত্তিতে তারা নির্বাচিত হয়ে আসছেন। তাহলে সেই কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেক রাজ্যে মন্ত্রিপরিষদ দ্বারা, মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ দ্বারা পরিচালিত রাজ্য সরকার রয়েছে। তার নিচে যেটা রয়েছে যে স্থানীয় শাসন ব্যবস্থা, যেমন গ্রামীণ অঞ্চল আমরা কি দেখতে পাই, পঞ্চায়েতি রাজ সিস্টেম রয়েছে। সেই পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে আবার 3টি বিভাগ রয়েছে, যেমন কি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ রয়েছে। আবার শহরাঞ্চলে আবার এরকম বিভাগ রয়েছে, যেমন নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, মিউনিসিপাল কর্পোরেশন। এই যে বিভিন্ন ধরনের বিভাগগুলো রয়েছে, আশা করি বুঝতে পারছো যে এই যে বিভিন্ন ধরনের বিভাগগুলো রয়েছে তার দ্বারা কি বলতে পারি, তার দ্বারা আমরা অবশ্যই বলতে পারি যে এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালিত রয়েছে। তাহলে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় সংবিধানের। তাহলে এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকলেও একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এখানে এককেন্দ্রিকতার কিছুটা প্রভাব রয়েছে। সেটা কি? এককেন্দ্রিকতার প্রভাব। এককেন্দ্রিকতার প্রভাব বিষয়টি কি? যেমন ভারতীয় শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এখানে রয়েছে, কারণ এখানে বিভিন্ন স্তর রয়েছে, কেন্দ্রীয় সরকার বলো, রাজ্য সরকার বলো, তারপরে লোকাল স্তরে বা স্থানীয় স্তরে শাসন ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে কেন্দ্রীয় সরকার তুলনামূলকভাবে অনেকটাই বেশি ক্ষমতাশালী। মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে অনেক ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে একটি এককেন্দ্রিকতার প্রভাব যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে দেখা যায়। যে এই যে ব্যবস্থাটা, যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যে এককেন্দ্রিকতার প্রভাব, এই ব্যবস্থাটাও কিন্তু সংবিধানের মাধ্যমে এখানে স্থাপিত হয়েছে। তাহলে এটিও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় সংবিধানের, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানের। তারপরে হচ্ছে মৌলিক অধিকার সমূহ। মৌলিক অধিকার সমূহ ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়েছে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সমূহ সংযোজন করা হয়েছে, যেটি ভারতীয় সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, ভারতীয় সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ এগুলোকে মৌলিক বলা হচ্ছে, কারণ এগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের মানে প্রাণ, মানে আমাদের বেঁচে থাকা নির্ধারণ করছে, আমাদের প্রাণ ধারণ নির্ভর করছে কিন্তু এই মৌলিক অধিকার সমূহের উপরে। আমরা দেখে নিই যে আমাদের সেই মৌলিক অধিকারগুলো কোনগুলি, যেগুলো ভারতীয় সংবিধানে সংযোজিত করা হয়েছে।
প্রথমে যেটা ধরে নেওয়া হয় মৌলিক অধিকারগুলির মধ্যে, প্রথমে যেটা রয়েছে সেটা হলো সাম্যের অধিকার। প্রথমে রয়েছে সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার রয়েছে ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 14 নং ধারা থেকে 18 নং ধারার মধ্যে সাম্যের অধিকার বর্ণিত হয়েছে। এখানে বা যেটাকে বলা হয় রাইট টু ইকুয়ালিটি, এটাকে বলা হয় রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি। এখানে আমরা কি ধরনের সাম্যের কথা বলছি? এখানে সাম্য বলতে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো ধরনের ব্যক্তিকে, কোনো জাতিগোষ্ঠীকে যে সরকারি ব্যবস্থাপনার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তা থেকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয়ত, যদি কোনো ধরনের অপরাধ কাজের সঙ্গে জড়িত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও যে সমান অপরাধের জন্য সমান আইন, মানে যেটাকে বলা হয় ইকুয়ালিটি বিফোর দ্য ল, মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান, এই বিষয়টি প্রতিস্থাপন করা হয়েছে সাম্যের অধিকারের মাধ্যমে, যেগুলো ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারায় রয়েছে। দ্বিতীয়ত আমরা যেটা দেখি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার, এই স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম, এগুলো রয়েছে ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নং ধারায়। এই ধারাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে যে ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নং ধারার মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে রাইট টু ফ্রিডম। আমরা কিসের স্বাধীনতার কথা বলছি? এখানে স্বাধীনতার অধিকার বলতে কিসের স্বাধীনতার কথা বলছি? এখানে স্বাধীনতা অর্থে মানে তোমার মত প্রকাশের স্বাধীনতা, টু এক্সপ্রেস ইউর ওপিনিয়ন। তোমার কোনো বিষয় সম্পর্কে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয় সম্পর্কে তোমার যে চিন্তাধারা সেগুলো তুমি যাতে স্বাধীনভাবে, নিরবিচ্ছিন্নভাবে তুমি যাতে সেগুলো প্রকাশ করতে পারো, এবং তোমার অবাধে বিচরণের অধিকার। তবে এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকারের উপর কিছু কিছু রেস্ট্রিকশনও রয়েছে। এখানে অবাধ বিচরণ বা তুমি যে কোনো দেশের যে কোনো স্থানে তুমি অবস্থান করতে পারো, যে কোনো জায়গায় তুমি থাকতে পারো, যে কোনো বৃত্তি বা প্রফেশন তুমি গ্রহণ করতে পারো, এই যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু অনেক সময় প্রতিবন্ধকতাও থাকতে পারে, মানে সরকারের বা দেশের সিকিউরিটির স্বার্থে অনেক সময় মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই যে রাইট টু ফ্রিডম যেটা বলা হচ্ছে সেটা ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নং ধারায় রয়েছে, যেখানে তোমার মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে তোমার বৃত্তি নির্ধারণ, তোমার চলাফেরা, তোমার বাসস্থান ঠিক করা, পরিবার গঠন, এই সকল বিষয় এর মধ্যে আসবে রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকারের মধ্যে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার যেটা রয়েছে ভারতীয় সংবিধানের 23 এবং 24 নং ধারায়, আর্টিকেল নাম্বার 23 এন্ড 24। এই দুটো আর্টিকেলের মধ্যে বা সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার, যেটাকে বলা হয় রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। ভারতীয় সংবিধানের বলা হয়েছে যে 14 বছরের নিচে কোনো ছেলে মেয়েকে কোনো অবস্থাতে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। ঠিক আছে, আমরা যদিও বলি যে চাইল্ড লেবার যেটা বা শিশু শ্রম সম্পূর্ণ বেআইনি, কিন্তু এরপরও দেখা যায় অনেক সময় বিভিন্নভাবে বেআইনি ভাবেই তাদেরকে বিভিন্ন কাজে নিয়োগ করা হচ্ছে, যদিও এটি ভারতীয় সংবিধানে এর ব্যবস্থাপনা রয়েছে যে কোনো অবস্থাতে 14 বছরের নিচে কোনো ছেলে মেয়েকে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ মানে কারখানা, কলকারখানার কাজে বা যে কোনো ধরনের কাজে তাদেরকে নিয়োজিত করা যাবে না। এটাকেই বলা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। এর আরো বিস্তৃত দিক রয়েছে, যাই হোক সেটা আমরা অন্য সময় দেখব। এর পরবর্তী সময়ে যে মৌলিক অধিকারটি রয়েছে, এর পরবর্তী আরেকটি মৌলিক অধিকার যেটি রয়েছে সেটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটাকে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে সংবিধানের 25 থেকে 28 নং ধারায়। সংবিধানের 25 থেকে 28 নং ধারার মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম যেটাকে বলা হয়, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম। রাইট টু রিলিজিয়াস ফ্রিডম এই বিষয়টি রয়েছে ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নং ধারার মধ্যে। এই বিষয়টি কি? এটি হলো গিয়ে যে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতেই উল্লেখ করা হয়েছে যে
ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, সেকুলার শব্দটি রয়েছে মোটা হরফে। মানে এখানে বলে দেওয়া হচ্ছে যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে জাতীয় ধর্ম বা ন্যাশনাল রিলিজিয়ন বলতে কোনো কিছু নেই। পাশাপাশি দেশের সরকার কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির যে ধর্মীয় স্বাধীনতার অধিকার বা তার যে তার নিজের মতো করে মানে তার ধর্মকে যে ব্যাখ্যা করা বা কোনো ধর্মান্তরণ করা, এই বিষয়গুলোকে কোনো অবস্থাতে বাধা দিতে পারবে না। তো এটাকেই বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো কোনো ব্যক্তি ইচ্ছে করলে তার নিজের যে ধর্মাচরণ রয়েছে সেগুলোকে তিনি নিজের মতো করে তার নিজস্ব ভাবধারায় বা নিজস্ব আদর্শের দ্বারা তিনি তার ভাবধারাকে প্রসার করতে পারেন। তাহলে এই যে স্বাধীনতা রয়েছে সেটাকে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেগুলো রয়েছে ভারতের সংবিধানের 25 থেকে 28 নং ধারার মধ্যে, আর্টিকেল নাম্বার 25 টু আর্টিকেল নাম্বার 28 এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণনা করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। সংস্কৃতি ও শিক্ষার অধিকার যেগুলো রয়েছে ভারতীয় সংবিধানের 29 এবং 30 নং ধারায়, এডুকেশনাল এন্ড কালচারাল রাইটস যেটাকে বলা হয়। কারণ এখানে একটি বিষয় যেটা করা হয়েছে যে রাইট টু এডুকেশন, তো নিশ্চয়ই তোমরা জানো যে 14 বছর পর্যন্ত যেটাকে কম্পালসারি এডুকেশন বলা হয়েছে, যে অবৈতনিক শিক্ষা, মানে 6 থেকে 14 বছর পর্যন্ত সকল শিশুদের অবৈতনিক মানে বিনা বেতনে সরকারি বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা রয়েছে। তো এই যে রাইট টু এডুকেশন, তাও কিন্তু এই শিক্ষার অধিকার আইনে মাধ্যমে বলবৎ হয়েছে, যেটি রয়েছে 29 থেকে 30 নং ধারার মধ্যে। এখানে আরো একটি বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলি দ্বারা, ধর্মীয় ব্যবস্থাপনার দ্বারা যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হতে পারে, সে তার ব্যবস্থাও কিন্তু এর মধ্যে রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন অঞ্চলে, দেশের প্রত্যন্ত অঞ্চলেও তারা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে থাকে। তাহলে নিশ্চয়ই এখানে সরকারি ব্যবস্থাপনার মধ্যে থেকেই তারা এই ব্যবস্থাটা করছে, যে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার আইনের দ্বারা, যেটা স্থাপিত হয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 29 এবং 30, এই দুটো আইনের দ্বারা সংস্কৃতি এবং শিক্ষার অধিকার স্থাপিত হয়েছে। তার মধ্যে যে শেষ যে মৌলিক অধিকারটি রয়েছে সেটি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটি রয়েছে সংবিধানের 32 থেকে 35 নং ধারার মধ্যে, আর্টিকেল নাম্বার 32 টু 35 এর মধ্যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে। বিষয়টি হলো যে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, মানে তোমার যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, আমার বা যে কারোর যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে তাকে পুনঃস্থাপন করা যেতে পারে আইনি ব্যবস্থাপনার মাধ্যমে। মানে কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি কোর্টের দ্বারস্থ হতে পারেন। সেই যদি মৌলিক অধিকার কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো সরকার যদি ভঙ্গ করে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে সাংবিধানিক প্রতিবিধানের ব্যবস্থা রয়েছে। মানে মৌলিক অধিকার আমাদের সংবিধানে রয়েছে, আবার সেই মৌলিক অধিকার ভঙ্গ হলে তার পুনঃস্থাপন কিভাবে করতে হবে সেই ব্যবস্থাও সংবিধানের মধ্যে রয়েছে। তাহলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, যেটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আজকে আমরা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহের মধ্যে অনেক কিছু আলোচনা করলাম। এই বৈশিষ্ট্যগুলিকে নিয়ে তোমরা অবশ্যই একটি বড় প্রশ্ন তৈরি করবে, বা এর মধ্যে থেকে ছোট ছোট প্রশ্ন থাকতে পারে যে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বুঝছো, যেটা ভারতীয় সংবিধানের ব্যবস্থাপনা রয়েছে, বা সামগ্রিক অর্থে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় থেকে থাকে, বা কি ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে বলা হয়। তাহলে আশা করি তোমরা আজকের আলোচনায় বিষয়গুলো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই।